নমস্কার, আমি সঞ্জীব হালদার আর আপনারা দেখছেন খেলবাজ। আমাদের সঙ্গে আজকে যে অতিথি রয়েছেন সেই অতিথি মানে বলবো মহেন্দ্র সিং ধোনির গল্প আপনারা অনেকেই শুনেছেন যে ফুটবল থেকে কিভাবে তিনি ক্রিকেটে এসেছিলেন, কিন্তু আমাদের কাছে আজকে আমরা যার সঙ্গে আড্ডা দেব তার গল্পটা একটু আলাদা, কিন্তু যুক্ত সেই ক্রিকেট আর ফুটবল। আমাদের সঙ্গে আজকে আড্ডা দেবেন দেবাশিস মুখার্জি, প্রখ্যাত ফুটবলার। তিন কাঠির নিচে তিন প্রধান যাকে ভরসা করতো ভারতীয় ফুটবল তো আছেই, দেবাশিস মুখার্জি। দেবাশিস দা, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকে প্রচুর আড্ডা দেবো। তার আগে আমি প্রথমেই জানতে চাইবো, একটা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে গল্প তো রয়েছে ক্রিকেট ফুটবল, তোমার সেই গল্পটা একটু বলো। আমরা যতদূর জানি ক্রিকেট পরিবারে কিভাবে ফুটবলার হয়ে ওঠা। দেখো, আমাদের ফ্যামিলিটা না ক্রিকেটের ফ্যামিলি ছিল। বাবা, কাকা, জ্যাঠা, দাদারা সবাই ক্রিকেট খেলতো। কাকা এবং বাবা তো কলকাতা মাঠে খেলেছে। তো ন্যাচারালি ছোটবেলা থেকে ক্রিকেটের একটা দারুণ পরিবেশ ছিল বাড়িতে। বাবার কাছ থেকে ক্রিকেটটা শিখেছি, শ্যাডো করা, কিভাবে ব্যাটকে, সেই আগে তো তোমার, এখন তো ব্যাট একদম রেডিমেড ব্যাট, তখন ব্যাট এনে সময় সেই ফুটো করে তাতে লিনসিড অয়েল তেল দিয়ে শুকোতে হতো, নানা রকমের ছিল, সেই সবগুলো বাড়িতে চলতো। সেইখান থেকে ক্রিকেটটা একটা অন্যরকম ব্যাপার ছিল। মানে ক্রিকেটটা মানে একদম কি বলবো, রক্তের সঙ্গে মিশে গেছিল ছোটবেলা থেকে। তো সেই ক্রিকেট খেলতে খেলতে স্কুলে যখন পড়ি, মোস্ট প্রবাবলি 7-8 হবে, তখন এই টুর্নামেন্ট হতো পাড়ায় পাড়ায়, 4-10, 5-10, 5-2, ওই একটা টুর্নামেন্টে গোলকিপার আসেনি, আমি ফরওয়ার্ডে খেলতাম। তো আমাকে বলা হলো যে দেবো তুই গোলকিপার খেল। আমি ঠিক আছে খেলবো, খেললাম। তো 2-3টে ভালো সেভ করলাম, ন্যাচারালি সবাই খুব বাহবা দিল, বললো এবার থেকে গোলকিপার খেল তুই। ঠিক আছে খেলবো গোলকিপার, একদম। তো সেই আমার গোলকিপার খেলা শুরু, তারপর স্কুল টিমে খেললাম, খেলে তারপর আস্তে আস্তে গোলকিপার। তবে যেটা তুমি যেটা বললে মহেন্দ্র সিং ধোনির কথা, আমার ক্ষেত্রে হয়েছে কি, আজকে ক্রিকেটটা খেলেছি বলে ক্রিকেটে ব্যাটসম্যানদের একটা স্টেপের ব্যাপার থাকে, কত মানে ঠিক হিসেব করে পা নিয়ে যাওয়া, এটা প্র্যাকটিস করে করে অটোমেটিক চলে যায়, বল আসছে পা চলে গেল। তেমনি গোলকিপারের ব্যাপারটাও তাই, যে প্র্যাকটিস করে করে এমন হয়ে যেতে হয় যে অত সামনে থেকে মারলে অটোমেটিক বডি চলে যায় রিফ্লেক্সে। এটাই প্র্যাকটিস করবে। যেমন আমরা ভাতটা আমরা নাকে ঢোকাই না, কানে ঢোকাই না, ভাতটা মুখে খাই, এটা আমাদের ছোটবেলা থেকে অভ্যেস হয়ে গেছে ন্যাচারালি। সেরকম প্র্যাকটিস করে এমন জায়গায় বডি চলে যাবে যে অটোমেটিক বলের লাইনে চলে যাবে, অটোমেটিক বেরিয়ে যাবে এয়ারের বল ধরতে। ক্রিকেটে যখন খেলতে কোন পজিশন, মানে ব্যাটসম্যান? ক্রিকেটে ব্যাটসম্যান ছিলাম, উইকেট কিপার ছিলাম, বলও করেছি। আমি কলকাতা মাঠে দীর্ঘদিন ক্রিকেট খেলেছি, আমি বলও করেছি একটা সময়। তারপরে হাতে ইনজুরি হলো বলে আর করিনি, উইকেট কিপিংটা করলাম। আমি মেনলি ব্যাটসম্যান। কোন ক্লাবের সঙ্গে ক্রিকেট যখন খেলতে, কোন ক্লাবের সঙ্গে? আমি ফার্স্ট 76-এ সিসিবি, ক্রিকেট ক্লাব অফ ভবানীপুর, ফার্স্ট ডিভিশনের টিম, সিসিবিতে আমি জয়েন করি। আমি দীর্ঘদিন সিসিবিতে খেলেছিলাম। মধ্যখানে কুমারটুলিতে আমাকে ফুটবল খেলছিলাম, তখন সরাদা এনেছিল আচ্ছা ক্রিকেট খেলতে কোয়ার্টি। তো 1 বছর কি 2 বছর কোয়ার্টি, তারপর আবার সিসিবিতে ব্যাক করি। তারপর সিসিবি থেকে আমি ঝন্টুদা, নরনারায়ণ চ্যাটার্জি শ্রদ্ধেয়, উনি আমাকে সালকিয়া ফ্রেন্ডসে নিয়ে যান, 4 বছর সালকিয়া ফ্রেন্ডসে ছিলাম। তারপরে তো বড় টিমে যখন চলে গেলাম, তখন 86-এ বড় টিমে যখন গেলাম, তারপরে তো সারা বছর তো টুর্নামেন্ট চলে। আগে আমি 80s-এর কথা বলছি, বা 80s-এর আগে, তখন কি হতো, ক্রিকেটের সময় ক্রিকেট, ফুটবলের সময় ফুটবল, দুটো খেলতে অসুবিধা হতো না। কিন্তু পরবর্তীকালে হলো কি, এই যে ডুরান, রোবাজ, ডিসিএমই শেষ হতো গিয়ে জানুয়ারির এন্ডে কি ফেব্রুয়ারিতে, ন্যাচারালি খেলা করতো। তারপরে তোমার সন্তোষ ট্রফি চলে আসতো। তখন ওই 86 লাস্ট আমি ক্রিকেট খেলেছি। তারপরে 1 বছর আমাকে সমীর দাশগুপ্ত ছিল ইস্টবেঙ্গলের ক্রিকেট সেক্রেটারি। আমি যখন 91-এ ইস্টবেঙ্গলে সাইন করি, সমীরদা আমাকে 91-এ ক্রিকেটও সাইন করিয়েছিল। আমি 91-এ একটা ম্যাচ খেলেও ছিলাম। ওই সুযোগ করে গ্যাপে একটা ম্যাচ আমার সমীরদা বলেছিল একটা খেলে, একটা ওই জাস্ট নামটা রাখা, কারণ সময় কোথায়। পদ্মুদা তখন কোচ ছিল, প্র্যাকটিস করাতেন, আমিও যেতাম বিকেলের দিকে, দুপুর বিকেলের দিকে। মানে ফুটবল খেলে আবার ইস্ট বেঙ্গলে ক্রিকেট খেলেছি, প্র্যাকটিস করেছি। কিন্তু এই নর্মালি যারা প্রফেশনালি যেরকম খেলে ক্রিকেটটা, সেই সময় তো আমি দিতে পারতাম না। এটা জাস্ট
ইসমল একটা একটা ক্রিকেটের পরিবার, যেখানে সবাই ক্রিকেট খেলছে, সেখান থেকে সেই সময় ফুটবলের জগতে যাচ্ছে, মানে বাড়ি থেকে কোনো সমস্যা হয়নি, বলেনি মানে সেরকম কিছু? বাড়ি থেকে প্রচন্ড মানে কি বলবো সাপোর্ট ছিল। আচ্ছা। বাবা নিজে খেলতো বলে বাবা সবসময় মানে আমার প্রতিটা খেলা বাবা মাঠে গিয়ে দেখেছে। ইভেন 91-এ আমি যখন রেকর্ডটা করি ইসমলে, তখন বাবা প্রত্যেকটা ম্যাচ মাঠে গেছে, প্রত্যেকটা ম্যাচ, যেহেতু ময়দানে হতো। তো ইসমল নালে মনমান যেখানেই থাকতাম বাবা যেত। আমি রেকর্ডের কথাটা আসবো, মানে রেকর্ডটা নিয়ে একটা বেশ মানে বাঙালিরা গর্ব করতে পারে, ভারতীয়রা গর্ব করতে পারে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে থামতে হচ্ছে, কেননা সেখানে হয়তো গিনেস বুকেও মানে গিনেস বুক অফ রেকর্ডেও তোমার নামটা থাকতো, কিন্তু নেই। মানে সেই বিষয়টা যদি একটু বলো। দেখো তখন তো আমি কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি 1350 মিনিট সুইজারল্যান্ডের একটা গোলকিপার ছিল। আমি যখন খেলছি এশিয়ান ক্লাব কাপ খেলতে ঢাকায় গিয়েছিলাম সিজনের আগে। আমি আগে বলে দিই দর্শকদের, আমরা যে গল্পটা করছি সেই গল্পটা হচ্ছে দেবাশিস দার একটা বড় রেকর্ড আছে। রেকর্ডটা হচ্ছে ভারতীয় গোলকিপার, যিনি ভারতীয় না ইন্টারন্যাশনাল গোলকিপার যদি বলা যায়, একমাত্র গোলকিপার যিনি সেই সময় তৎকালীন সব থেকে বেশিক্ষণ গোল না খেয়ে 3 কাঠির তলায় দাঁড়িয়ে রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছে। আমরা সেই গল্পটাই শুনবো। সালটা কত ছিল, কি হয়েছিল? 1991 সাল। আমি সে বছরই প্রথম ইস্টবেঙ্গলে সাইন করি মোহনবাগান থেকে। তো কলকাতার লিগের আগে আমরা এশিয়ান ক্লাব কাপ খেলতে ঢাকায় গিয়েছিলাম, আবাহনী গোললেস ড্র হয়েছিল। এখানে ব্যাক করলাম, লিগের 18টা ম্যাচ খেললাম, 18টা ম্যাচ গোল কনসিড করিনি, আমরা গোল না খেয়ে চ্যাম্পিয়ন হলাম ইস্টবেঙ্গল ক্লাব। তারপরে আবাহনী এখানে খেলতে হলো, আমরা আবাহনীকে জৌহারিতে 1 গোলে হারালাম 1-0। তারপরে খেলে আমরা চলে গেলাম বরদুলি খেলতে, বরদুলিতে 2টো ম্যাচ খেললাম, খেলার পরে রেকর্ডটা হয়ে গেল। তো ওখানে তখন প্লেয়াররা, ক্লাব অফিসিয়ালরা অনুষ্ঠান করে বড় করে করেছিলেন, অনেক কিছু করেছিলেন, কিন্তু পরে জানতে পারলাম 1469 মিনিট। আমি ওখানে সেমিফাইনালে পেনাল্টিতে গোল খেয়েছিলাম। সেমিফাইনালে পেনাল্টিতে জিতেছিলাম, সেমিফাইনালে ফাইনালে উঠেছিলাম, পেনাল্টিতে গোল খেয়ে রেকর্ডটা ব্রেক হয়। ওটা 1469 মিনিট ছিল, কিন্তু পরে জানতে পেরেছিলাম যে গিনেস নাকি বলেছে, এটা অনেক পরে জানতে পেরেছিলাম যে কলকাতা লিগ তখন 70 মিনিটসের ছিল। এখন 70 মিনিটটা কত মিনিটের খেলা হচ্ছে না টোটাল কত মিনিট গোল কনসিড করা হচ্ছে না, কোনটা ঠিক, এটা পরে এসেছিল প্রশ্নটা। কিন্তু তখন আর এটা অ্যাকচুয়ালি ক্লাব অফিসিয়াল বা সংবাদ মাধ্যম এটাকে নিয়ে যদি লড়াই করতো, বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা আইএফএ যদি লড়াই করতো, হয়তো এটার একটা জায়গায় পৌঁছতে পারতো। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় এটা নিয়ে কেউ খুব একটা এগোয়নি, ন্যাচারালি এটা কেয়ার হয়নি। কিন্তু ওই এত মিনিট গোল না খাওয়ার রেকর্ড এটা আছে, মনে হয় এটা এখনো আছে, ভাঙতে পারলে ভালো হয়। একটা সময় সুব্রত মোহনবাগানে যখন ছিল 7টা না 8টা ম্যাচ গোল খায়নি, তো তখন ওই কম্প্যারিজন চলতো, খুব সম্ভবত 2004-3 কি 4-এ হবে। তো এটা কম্প্যারিজন চলতো, কিন্তু তারপরে আমরা মোহনবাগান গোল কনসিড করে সেটা ভেঙে যায়। কিন্তু এই ইয়েটা আছে যে গোল না খেয়ে চ্যাম্পিয়ন হওয়ার ইস্টবেঙ্গলে খেলা, এই রেকর্ডটা আছে। এটা তো আমাদের কলকাতা ফুটবলের রেকর্ড, আমি ইন্টারন্যাশনাল যাচ্ছি না, কলকাতা ফুটবলের রেকর্ড, সেখান থেকে ইন্ডিয়ান ফুটবলের রেকর্ড সেটা আছে, সেটা এখনো পর্যন্ত। আমি আরেকটা গল্প আমি জানতে চাইবো, মানে ইস্ট বেঙ্গল থেকে তুমি প্রথম যে অফারটা পাবে করেও পাওয়া হয়নি, কিন্তু পরবর্তী সময় আবার ইস্ট বেঙ্গলে যাওয়া, নিজেকে প্রমাণ করা, পল্টুদার সঙ্গে একটা তোমার গল্প আছে, ওই গল্পটা যদি একটু। দেখো 1986-তে তখন আমি ক্রিকেটটা মানে একদম চূড়ান্ত ফর্মে, আমার এখানে একটা টুর্নামেন্ট হতো, মানে অল বেঙ্গল টুর্নামেন্ট বলা যায়, সেখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি, আমি পরপর 3টে সেঞ্চুরি করেছিলাম। ওইটার পরে ইস্টবেঙ্গল ক্লাব থেকে হঠাৎ করে একদিন সকালে আমার বাড়িতে পল্টুদার জীবনটা এসে হাজির। পল্টু জীবন মানে তখন একটা মানে ক্যান্টার করা নাম, বিশাল ব্যাপার। 86 সাল, বিশাল ব্যাপার। সকালবেলা এসে হাজির বাড়িতে, আমার তখন বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে কোলে।
বছর খানেকের মধ্যে, তখন আচ্ছা বছর দেড়েক এরকম হবে। লুঙ্গি পরে পল্টু দ্বারা এলেন, বসালাম, তা আমি দেখলাম আমাকে দেখেই বমকে গেছে। তো কথাবার্তা বলে তারপর চলে গেল, বলে তোকে পরে জানিয়ে দেবো। তো তখনই বুঝে গেলাম যে পরে জানানো মানে নেগেটিভ। তো পরে ওনারা খবর পাঠিয়েছিলেন যে তো বয়স হয়ে গেছে, ও কি খেলবে, আমরা অন্য গোলকিপার দেবো। তখন ভেবেছিলাম ফুটবলটা খেলবো না, ক্রিকেটটাই ভালোভাবে খেলবো। তো তারপরে তো যোগাযোগ হলো, জর্জ লিগা পেলো, তারপরে মোহনবাগানে বিরু চ্যাটার্জি এলো, এসে আমাকে মোহনবাগানে সাইন করালো। ওটা কত সাল ছিল? 86 ওই সালে, ওই মানে সবই ওই 1-2 মাসের মধ্যে ঘটনাটা ঘটছে। আচ্ছা আচ্ছা। তখন বোধহয় মোস্ট প্রবাবলি মার্চ মাসে সাইন হতো, মার্চ কি এপ্রিলে সাইনটা হতো, মার্চে। আচ্ছা। এলো 10,000 টাকার অফার সারা বছরে। টাকাটা ব্যাপার ছিল না, ব্যাপারটা হচ্ছে মোহনবাগান টিমে আমি মোহনবাগানে এমনি মানে ছোটবেলা থেকে মোহনবাগান জিতলে ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়তাম, মোহনবাগানের সাপোর্টার ছিলাম। মোহনবাগানে যাচ্ছি, মোহনবাগান ইস্টবেঙ্গল মানে তখন একদম ক্রেজ কোন জায়গায় জাস্ট ভাবা যায় না, এখনকার প্রজন্ম ভাবতেই পারবে না যে ওই সময় কি ক্রেজ ছিল। সই করলাম, 5,000 টাকা অ্যাডভান্স দিল, বাড়ি এলাম। তারপরে গোলকিপার অনেকগুলো, প্রতাপ ঘোষ, তনুময় বোস, দীপ্তি বলে একটা গোলকিপার ছিল, ইন্দ্রনাথ বলেছিল, আর আমি, 5টা গোলকিপার ছিলাম। তো তারপরে প্র্যাকটিসে ওই অমলদার প্র্যাকটিস পাবো, অমলদা করছিলেন, অমলদার প্র্যাকটিস পাবো, সিনিয়র প্লেয়ার সব বড় বড় নাম, সুব্রত ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, বিদেশ বোস, প্রশান্ত ব্যানার্জি, অলোক মুখার্জি, শিশির ঘোষ, শিশির তখন এতটা সিনিয়র নয়, দেবাশিস রায়, দেবাশিস মিশ্র, কত প্লেয়ার তখন, আব্দুল মজিদ, কৃষ্ণেন্দু রায়। তো ঠিক আছে, প্র্যাকটিস সেখানে হলো, প্র্যাকটিস হতো, সুযোগ কম আসতো, কেন মেন টিমকে নিয়ে তো প্র্যাকটিস কোচ করাতেন। তারপরে গোলকিপারদের দাঁড় করানো তো, যারা আগে তারা আগে যেত, আমাদের পরে ডাকতেন। ওই করতে 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 অমলদার চোখে হয়তো পড়ে গেল যে আমি একটু প্র্যাকটিসটা সিরিয়াসলি করতাম, সবাই করে, এটা বড় কথা না, আমি একটু বেশি মন দিয়ে করার চেষ্টা করতাম, ওই নজরে পড়েছিল। তারপর ওই একটা টুর্নামেন্ট ছিল তোমার গোয়াতে, একটা টুর্নামেন্ট ছিল, ওখানে তনুময়ের শুরু 3 মিনিটের মাথায় লেগে গেল, অমলদা আমায় নামালেন, আমি খেললাম, লাস্ট 5 মিনিট আগে ডেম্পো পেনাল্টি পেলো, পেনাল্টি সেভ করলাম, গোললেস ড্র হলো। ওই থেকে আমার ওপর একটা কনফিডেন্স প্লেয়ার বা অফিসিয়ালদের এলো, ওই কোচ বা অফিসিয়ালদের। তার আগে এশিয়ান ক্লাব কাপ খেলতে বাংলাদেশ গেলাম, সেখানেও অতটুকু গেল, কিন্তু যেহেতু হাতটা কোনো ফিট না, খেললো না, বললাম আমাকেই খেলানে। খুব ভালো খেলেছিলাম আমি ওখানে, ইরাকের টিম ছিল, মোহামেডান বাংলাদেশ ছিল, নেপাল ছিল, পাকিস্তান ছিল, 4টে ম্যাচ খেলেছিলাম, আমরা রানার্স হয়েছিলাম, খুব ভালো খেলেছিলাম, মানে আমি খুব ভালো পারফর্ম করেছিলাম। তো সেখানে ওই আমি শুনেছিলাম যে বেস্ট প্লেয়ারটা আমি পাচ্ছি, প্লেয়ার অফ দ্য ম্যাচ এই টুর্নামেন্ট। আচ্ছা। কিন্তু শিশির হঠাৎ করে লাস্ট পাকিস্তান এই নেপাল ম্যাচে 4খানা গোল করে দিল, যে টোটাল 6টা গোল করে শিশির ওই সোনার হরিণটা পেয়ে গেল। এবার একটা টিম থেকে তো দুটো দেওয়া যায় না, ন্যাচারালি আমি ওখান থেকে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, টিম ভালো খেলেছে, ভালো খেলেছি। তারপরে আস্তে আস্তে আমার উপর কনফিডেন্স হয়ে আবার ফিরে এসে বসে রইলাম। তারপরে ইস্টবেঙ্গল মাঠে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি লিগে, ইস্টবেঙ্গলের চিমা ছিল, 2 গোলে মোহনবাগান হারলো, কতটুকু খেলেছিল, ব্যাস। ওই পরের ম্যাচ ঢুকলাম কালীঘাটের এগেনস্টে, ব্যাস। তারপরে আর আমাকে বসতে হয়নি। 87-এ ওই খেলা, ওখান থেকে আমি ইন্ডিয়া টিমে ডাক পেলাম, কেন ফেডারেশন কাপে ভালো খেলেছিলাম বলে এমনি স্পটাররা আমার নাম লিখেছিল, পরে শুনেছিলাম। তারপরে 87 সাব গেমসের ক্যাম্পে ডাকলো সল্টলেকে, ইন্ডিয়া টিমে গেলাম, খেললামও, সাব গেমসটাও খেললাম। আমি ছিলাম, হেনরি মেনজিস ছিল, আর বিভাস ছিল। এরা পল্টুদা বিষয়টা কি, এবার 91 সালে যখন 90 অব্দি 86, 87, 88, 89, 5 বছর মোহনবাগানে খেলার পর 90 সালে 5 বছর পর একটু গন্ডগোল হলো, মানে গজুদা ওরা তখন আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। মানে আমি আসল কথা স্টেট কাট কথা বলতাম, কাউকে এক্সট্রা কিছু ইয়ে করার মানে তোয়াজ করার ব্যাপার আমার ছিল না, এটা আমাকে পছন্দ করতো। প্লাস মিডিয়াও তাই, আমি অনেক মিডিয়াকে আমরা রেস্ট নিচ্ছি,
ছবি তুলতে এসছে তারা করেছি, দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি, এগুলো করেছি। ও তখন আমাকে গজুদা চাইছে আমাকে সরিয়ে তনুময়কে ঢোকাবে। আচ্ছা, তো ইতিমধ্যে আমার সঙ্গে ইসমল যোগাযোগ করেছে, ইসমল পল্টুদা এলো বাড়িতে। আচ্ছা, পল্টুদা এলো, মানুষ মুখার্জি এসছে, বেলগড়িয়ার মানুষ মুখার্জি। এবছর তো খেয়াল ভালো, অফার ভালো দিয়েছিল। তখন বলেছে পল্টুদা 86 সালের কথা মনে আছে? পল্টুদা খুব লজ্জা পেয়ে গেছিল। পল্টুদা বললো, আর লজ্জা দিস না, মানুষ মাত্রই তো ভুল হয়, ছেড়ে দেও সব কথা। আর ওই 91-এই রেকর্ডটা হলো, ইসমল গোলনাকে লিগ চ্যাম্পিয়ন হলো, আমরা ডুরান্ট চ্যাম্পিয়ন হলাম, আইপিএল চ্যাম্পিয়ন হলাম। প্রদীপ সেনগুপ্ত তখন ফুটবল সেক্রেটারি ছিল, অত্যন্ত ভালো লোক ছিল। তারপর পল্টুদা কিছু বলেনি, মানে 91-এর? আর তারপরে পল্টুদা আর কিছু বলেনি। পল্টুদাই ঢুকে ওই ঘরটায় বসে টিফিন করতেন, থাকতেন, মাঝে মাঝে ডাকতেন, কথাবার্তা হতো, ওই পর্যন্ত। আমরা আমাদের মতো ড্রেসিং রুমে থাকতাম। ইসমল ক্লাবের ড্রেসিং রুম বোধমানের চেয়ে অনেক বেটার। হ্যাঁ, আমার এই প্রশ্নটাই ছিল যে দুটো ড্রেসিং রুমই তুমি পার্ট হয়েছো, সমর্থকদেরও ভালোবাসা পেয়েছো, মানে যদি মানে তুল্যমূল্য বিচার করতে হয়, কাকে তুমি এগিয়ে রাখবে? ইসমলকে এগিয়ে রাখবো। ইসমলের ড্রেসিং রুম আমি এখনকার তো জানি না, আমাদের সময় যেমন ছিল ইসমল ড্রেসিং রুম কোনো সন্দেহ নেই প্লেয়ারদের মতো ছিল। কারণ ওখানে অফিসিয়ালরা বেশি মাথা খাওয়াতো না, বোধমানে অফিসিয়ালদের একটু ইনভলভমেন্টটা বেশি ছিল ড্রেসিং রুমে প্লেয়ারদের সঙ্গে। দেখো, প্লেয়ারদের সঙ্গে ইন্ডিভিজুয়াল যোগাযোগ থাকতেই পারে, কিন্তু সেটা ড্রেসিং রুম অব্দি আসাটা ঠিক নয়। ড্রেসিং রুমে প্লেয়ারদের একদম ফ্রি ছেড়ে দেওয়া উচিত, সেখানে অফিসিয়ালদের ঢোকা উচিত। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে ইস্ট বেঙ্গল, এই জায়গাটাতে ইস্টবেঙ্গলের অফিসিয়াল, এখনকার অফিসিয়াল এবং স্পন্সরারের যা লোকজন আছে তাদের সঙ্গে মিসকমিউনিকেশনের জন্য একটা ভালো প্লেয়ার আনতে গেলে একটা টেকনিক্যাল কমিটি তৈরি করতে হবে। সেই টেকনিক্যাল কমিটি প্লেয়ার সম্বন্ধে বলবে। আগে যেমন প্লেয়ারদের বায়োডাটা আসতো, সেখান থেকে ওই স্বপনদা চলে যেত, বাইরে যেত, গিয়ে দেখে চলে আসতো প্লেয়ার। এখন তো সেসব নেই, এখন বায়োডাটা চলে আসছে অনলাইনে, তাদের সব দেখে নিচ্ছে এজেন্টের থ্রু দিয়ে, প্লেয়ার আসছে, কোচ আসছে, কেউ দেখে নেওয়ার স্কোপ নেই যে ও কেমন, অমুক দিন খেলেছে। এই রবসন নেইমারের সঙ্গে খেলেছে, মানে নেইমারের এগেনস্টে খেলেছে, এটা একটা বিরাট। আরে নেইমারের এগেনস্টে খেলেছে মানে সে বিরাট হয়ে গেল কোথা থেকে? তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে নেইমার কি আপনাকে বললো? আরে একটা ম্যাচ বলছে এগেনস্ট টিমে খেলেছে, সে গিয়ে নেইমার তাকে ডেকে কি বলবে সেটা জিজ্ঞেস করছে বোকার মতো, মানে সেটাকে হাইলাইট করবে। এটা হয় না। আমরা ছোটখাটো জিনিসগুলোকে বড্ড বড় হিসেবে দেখাতে চাই, আমরা আমাদের স্ট্যান্ডার্ডটাকে ধরতে পারি না। আমরা যেখানে বিলং করছি ইন্ডিয়ান ফুটবল, সেই জায়গাটাকে ধরে এগোতে হবে। আর এখন তো সব পয়সা দিয়ে বাইরের ছেলে খেলানো হচ্ছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল বলো, বাঙালি ছেলে কই? বাঙালি ছেলে উঠছে না কেন? এত বাঙালি ছেলে চারিদিকে খেলা হচ্ছে, তাহলে বাঙালি ছেলে কেন ইস্টবেঙ্গল টিমে নেই? মোহনবাগান টিমে একটাও বাঙালি ছেলে নেই। এই লাস্ট ডার্বিটাতে কেউ ছিল না, ওই শুধু প্রথম দিকে ওই দর্জি তামাং ছেলেটা ছিল ডান দিকে মোহনবাগানের, তার বাইরে তো আর কোনো বাঙালি ছেলে নেই, সবই তো বাইরের ছেলে। এটা কেন হচ্ছে? ক্লাবগুলোর অপদার্থতার জন্য। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহন, এরা আজ পর্যন্ত নিজস্ব একটা মাঠ করতে পারেনি। আজকে 120-30 বছরের ক্লাব, একটা মাঠ নেই। সেই ময়দানে মিলিটারি জায়গায় পড়ে রয়েছে দিনের পর দিন। কোটি কোটি টাকা, 40-50-60 কোটি টাকা এক বছরের টিম হচ্ছে, খরচ হচ্ছে। তুমি একটা বাইরে এত, সরকারকে বললে তুমি আউটস্কার্টে একটা ভালো জায়গা দিয়ে দেবে, তুমি নিউ টাউনে কত জায়গা পড়ে আছে, তুমি সেখানে মাঠ করো, গ্যালারি করো, ক্লাব করো, তুমি কিছুই করছো না, কোনো ইচ্ছেই নেই। কি আশ্চর্য ব্যাপার! বাইরের দেশে যাও, ইউরোপে যাও, এক একটা ক্লাবে 4-5টা করে মাঠ, এক একটা এজেন্ট, আন্ডার 17-এর একটা মাঠ, আন্ডার 19-এর মাঠ, সিনিয়রদের মাঠ, সব আলাদা করা। আমাদের এখানে মাঠই নেই। আজ ওখানে প্র্যাকটিস করছে, কালকে এক্সেলেন্স গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করছে। এগুলো কি? লিগটা এখান থেকে সরিয়ে নিয়ে চলে গেল, মোহনবাগান যখন মাঠে লিগ হতো সেখান থেকে সরিয়ে নিয়ে চলে গেল। এগুলো তো ঠিক নয়। এগুলোতে কি আমাদের উন্নতি হচ্ছে? আমায় বলো তো।
এগুলোতে তো আমাদের উন্নতি হচ্ছে না, আমরা তো একটু এগোয়নি, পিছিয়ে এসেছি। আজকে সিএফএল নিয়ে কেউ খবরই রাখে না। কলকাতা ফুটবল লিগ নিয়ে পেপারে তো আসেই না, মাঝে সাঝে একটু আধটু বড় টিমের খেলা থাকলে কিচ্ছু আসে না। ক্লাবগুলো তো তার সেকেন্ড টিম নামাচ্ছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল সব সেকেন্ড টিম নামাচ্ছে। মোহনবাগান তো প্লেয়ার নেই, ছেড়ে দাও, ওদের তো স্পন্সর নিয়ে প্রবলেম আছে। আজকে প্রতিটা এফএসডিএল বলেই দিয়েছিল প্রতিটা আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিকে যে তোমাদের একটা রিজার্ভ টিম রাখতেই হবে, কম্পালসারি। সেইটা করতে গিয়ে এখন সেই টিম এবছর, গত বছর থেকে হয়েছে, সিএফএল এ খেলাচ্ছে সেই টিম। সেখান থেকেও তো প্লেয়ার উঠে আসবে, সেখানেও তো দেখছি পাঞ্জাব, নর্থ ইস্টের প্লেয়ারে ভর্তি। তাহলে বাঙালি ছেলে কোথায়, কেন নেই, কেন? একটা একাডেমি আছে, তুমি বলো তো আমাদের এখানে বাংলায় একটা একাডেমি আছে, বেঙ্গল ফুটবল একাডেমি বলছে আছে। বেঙ্গল ফুটবলে আমি 2 বছর কাজ করেছি, 2016 থেকে 18। কোথায়? সেখানে উঠছে না কেন? বেঙ্গল ফুটবল সিস্টেমেটিক্যালি কিছু হচ্ছে না, ভালো কোচ নেই। লাইসেন্স থাকলেই যে ভালো কোচ, সেটা ঠিক নয়। আজকে যে পাচ্ছে সে লাইসেন্স করে নিচ্ছে, খেললো না ভালো করে, কিন্তু পড়াশোনায় ভালো, লাইসেন্স করে দিল। তোমার যদি খেলার এক্সপিরিয়েন্স না থাকে, সবাই তো অমল দত্ত হতে পারে না। খেলার এক্সপিরিয়েন্সটা দরকার তো তোমার। সেইখান থেকে তো তুমি প্লেয়ারগুলোকে বুঝতে পারবে, সিস্টেমটা বুঝতে পারবে। তোমাকে প্রফেশনাল ওয়েতে যেতে হবে। কোথায় একটা লাইসেন্স পাস করে গেল মানে, এ লাইসেন্স হয়ে গেল মানে সে কোচ হয়ে গেল। দারুণ, কত কত ছেলে এখন এ লাইসেন্স করে ঘুরছে, বি লাইসেন্স করে। তোমাকে ঠিক ঠিক লোককে ঠিক ঠিক জায়গায় রাখতে হবে, যেটা এখানে হয় না। এখানে তাবেদারিটা বেশি চলে। আমি তোমাকে ধরলাম, তুমি আমাকে রাখলে, এবার ও আরেকজনকে ধরলো, সে আরেকজনকে রাখলো, এইভাবে। এই যে এখানে কোচ আছে, এই ব্রুসো অস্কার এসছে, ও বেশি দিন ইস্টবেঙ্গলে থাকবে না, তুমি দেখে নিও। কেন কেন হবে না? কেন? সিস্টেম ঠিকঠাক নয়। নাহলে ডায়মন্ড হারবারের মতো টিমটার কাছে হারে সেই ফাইনালে ডুরান্ড কাপে। ইস্টবেঙ্গল ওই ম্যাচ হারার কথা, ইস্টবেঙ্গল 6 গোলে জেতার কথা। কি করলেন? সব চেঞ্জ করছেন, সিস্টেম এটা করছেন, ওটা করছেন, সেটা করছেন, হবে না। আর এরা কি, কোচ আসছে মানে তাদের একটা দল আসছে, তার সঙ্গে গোলকিপার কোচ, একটা ফিজিও, একটা ম্যাচিওর, একটা অমুক, এই করে তাদের 5-6 জনের একটা গ্রুপ আসছে। একটা ওদের গ্রুপ সিস্টেম করা আছে সব সব কোচেদের, দেখবে তারা তার সঙ্গে লোকজনকে সঙ্গে নিয়ে আসে। এটা বরাবর আইএসএল যবে থেকে শুরু হয়েছে তবে থেকে হচ্ছে। এটা টুর্নামেন্ট গুলো চালু করা, নাগজি, বরদলুই, দার্জিলিং গোল্ড কাপ, রোভার্স, ডিসিএম, এগুলো চালু করা, সিকিম গোল্ড কাপ, এগুলো চালু করলে হবে কি, এইসব ছোট ছোট টিমগুলো খেলার স্কোপ পাবে। এবং এখানে খেললে, এই কম্পিটিটিভ টুর্নামেন্ট খেললে তবে তুমি প্লেয়ারদের ম্যাচুরিটি বাড়বে, সেখান থেকে প্লেয়ার চয়েস করতে পারবে। এতে খেলার স্কোপই নেই, কোথায় খেলবে? আজকে এআইএফএফ আন্ডার-17, আন্ডার-19, আন্ডার-15 এই রকমের আই লিগ হচ্ছে, বলছে আন্ডার-15 আই লিগ, আন্ডার-17 আই লিগ। আরে এইগুলো সব একটা সিস্টেমে, ওই ধরার সিস্টেমে ধরা আছে। আর এইগুলো ওই সিস্টেমে ধরা মানে কিছু ভালো ভালো প্লেয়ার ওই আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19 যান, এখানে বেশি পয়সাও নেই, আর এখানে বছরের পর বছর তোমার থাকতে হবে। তাহলে তাদেরও তো খাওয়া দাওয়া, ঘোরা, বাড়ির সংসারের খরচ, এগুলো তো চিন্তা করা উচিত। একটা ভালো, আজকে জামশেদপুর আমাদের টাটা ফুটবল একাডেমির কি অবস্থা, সেটা তো এখন তলার দিকে। কেন? ঠিক কথা। তাহলে ওই একই অবস্থা, মানে ইন্ডিয়ান ফুটবলটা যে জায়গায় গেছে, তাতে ওঠার জায়গাটা কই? যারা নিজেদের কোয়ালিটিতে উঠে আসছে, সে নর্থ ইস্টের, ম্যাক্সিমাম নর্থ ইস্টের প্লেয়ার বলো, তারা চলে আসছে। কিছু সাউথের, কেরলের প্লেয়ার রয়েছে কিছু। অনেক প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলতেই পারি, মানে ফুটবল শেষ হবে না, মানে আপনার সঙ্গে বা না, সত্যি শেষ হবে না, বলতে গেলে শেষ হয় না। কিন্তু এই ফুটবলের যখন কথা উঠবে, তখন একটা কথা আসবেই, বাংলা বা ভারতীয় ফুটবল, সেটা হচ্ছে পিকে ব্যানার্জি, অমল দত্ত। দুই কোচকেই আপনি দেখেছেন, দুই কোচকে নিয়ে কি বলবেন? কাকে এগিয়ে রাখবেন, কেনই বা এগিয়ে রাখবেন? দেখো, অমলদাকে কোনো সন্দেহ নেই, অমলদা অনেকটা এগিয়ে, অনেকটা এগিয়ে। প্রদীপদার ম্যান ম্যানেজমেন্টটা দারুণ। প্লেয়ারদের মাথায় হাত বুলিয়ে, গল্প বলে, নানা পুরনো কথা বলে মোটিভেটেড করা, টক শো, এগুলো প্রদীপদার ছিল। অমলদা তা না। অমলদা হচ্ছে সত্যি করে খেলাটা নিয়ে উনি চিন্তা করতেন,
প্র্যাকটিসের পর চোখ বন্ধ করে শুয়ে থাকতেন, নানা রকম বই পড়তেন, কোনো বাজে কিচ্ছু ছিল না, খেতে ভালোবাসতেন, আর ওই খালি সারাক্ষণ ফুটবল ফুটবল ফুটবল, আর ওই টেবিলে কাগজ কাগজ ছোট ছোট খবরের কাগজ ছিঁড়ে যেমন করে পাকিয়ে পাকিয়ে সব ম্যান রাখতেন এবার দেখানো। এখনকার মতো অনলাইন প্রজেকশন হচ্ছে, এই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে, অমলদা তখন আসেও নি বলে লাভ নেই। ওই করে অমলদা কি সুন্দর বোঝাতেন, কি সুন্দর প্র্যাকটিস করাতেন, কত ভ্যারাইটিস ছিল অমলদার প্র্যাকটিসে। উনি জুনিয়র সিনিয়র বলে কিচ্ছু মানতেন না, সবাইকে সমানভাবে দেখতেন, যে দেখতেন বলে আজকে আমরা এই জায়গায়, নাহলে আমরা ওই জায়গায় যেতে পারতাম না। এবং অমলদাকে তুমি যে কোনো টিম দাও, অমলদা তো হাওড়া ইউনিয়নের কোচিং করিয়েছেন একটা সময়, পরের দিকে দিয়েছে, বলে আমার তো প্রফেশনাল কোচ, আমায় যেখানে বলবো আমি সেখানে কোচিং করবো। একদম ঠিক কথা, আমি প্রফেশনাল, আমাকে দিলে প্লেয়ার দিলে আমি চেষ্টা করব তৈরি করার, আমি ভালো টিম করার চেষ্টা করবো। কিন্তু প্রদীপদাকে তো ভালো প্লেয়ার ছাড়া প্রদীপদা কখনো সেই টিমে যাবেই না। প্রদীপদাকে সবসময় বেছে বেছে প্লে। তোমার একটা ঘটনা বলি, 88-89 বাইরেটা কোথায় খেলতে গেছিলাম মোহনবাগানের হয়ে, ফিরে এসে খবর পেলাম সন্তোষ ট্রফিতে সিলেকশন হয়েছে, কুইলানে আমরা খেলতে যাচ্ছি। গোলে কে? তনুময়, অতনু, আমি, তিনটে গোলকিপার। ডিফেন্সে মনাদা, বাবলুদা ছিল না, মনাদা থেকে আরম্ভ করে যারা যারা ছিল তখনকার দিয়ে, অচিন্ত বেলেল, আরো যারা যারা ছিল, অলোক মুখার্জি, কৃষ্ণেন্দু রায়, মানে যা আছে সব সেরা সব পরীক্ষা করছিল। মাঝমাঠে প্রশান্ত থেকে, বিকাশ থেকে আরম্ভ করে কিষাণু ফিষাণু সব আরো ভর্তি, দেবাশিস মিশ্র, ফরওয়ার্ডে দেবাশিস রায়, শিশির ঘোষ, বাবু মানি, মানে একদম মানে সুপারস্টার ভর্তি। সেখানে গিয়ে কি হলো, আমরা ফার্স্ট ম্যাচ অতনু খেললো, সেকেন্ড ম্যাচ তনুময় খেললো, থার্ড ম্যাচ আমি খেললাম, তিনটে ম্যাচে আমরা জিতলাম। গ্রুপ লিগের 4টে ম্যাচ ছিল, ফোর্থ ম্যাচে গিয়ে আমরা ড্র করলাম। আর ওই গ্রুপে একটা কিছু গন্ডগোল ছিল, লাস্ট ম্যাচটা বিহার ছিল, হ্যাঁ বিহারকে বোধহয় কিন্তু ওয়াট আপ খেলবে, কে ছেড়ে দেবে, এইসব ব্যাপার নিয়ে হলো, হয়ে আমরা আউট হয়ে গেলাম, আমরা সেমিফাইনালে যেতে পারলাম না। ওই যে আমরা হেরে গিয়ে মানে যেতে পারলাম না, এত টিম নিয়ে, এত বড় টিম দিয়ে নাম করা, সে প্রদীপদা তো নানা রকম নাটক ফাটক অনেক কিছু হলো। সে রাত্রিবেলা খাবো না বললো, প্রদীপদা বললো রাত্রে খাবো না, আমি খাবো না। আমি ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে দেখি প্রদীপদা মাথা চাপা দিয়ে শুয়ে আছে, আর লুচি টুচি যেগুলো আছে সালা আছে, ঠিক আছে। ফেরার সময় দরজা ফাঁক করে দেখি সব শেষ, প্রদীপদা শুয়ে আছে। ঠিক আছে হলো, তারপরে তো পরের দিন প্রদীপদা প্লেনে করে পালিয়ে এলো, আমরা সব ট্রেনে করে এলাম। এরকম ঘটনা অনেক ঘটেছে। কিন্তু অমলদাকে তুমি যদি যেখানে দেবে সেখানে, অমলদাকে একবার কোয়েম্বাটুর খেলতে যাচ্ছি, অমলদা চেন্নাই স্টেশনে রাত্রিবেলা, না এখানে আমরা বিয়েতে শুয়ে পড়বো, কি বলে স্টেশনে, বললো কিছুক্ষণ পরে ট্রেন আছে, বলে না ওইটা একটু যাবো না, এখানেই শোবো, বলে ওখানে পেতে শুয়ে পড়লাম। অমলদা এখানে শুচ্ছেন, এখানে পাঁচতলা আছে, বলে আর দূর বাঘ এলে বলিস, আটতলায় কিছু হবে না। তো অমলদা এরকম ধরনের লোক ছিল, আমাদের নিয়ে খেলার পর ছাদে চলে যেত, বসে গল্প করতেন, আমার সঙ্গে তার ব্রিজ খেলতেন অমলদা, মানে একটা অমায়িক লোক ছিল। তার উপর ফুটবলের জ্ঞান, নানা দিকের জ্ঞান, অনেক আলোচনা। অমলদা অনেক এগিয়ে, অমলদা অনেক এগিয়ে। নো ডাউট ভালো কোচ, কোনো সন্দেহ নেই, কিন্তু অমলদা টোটাল ব্যাপারটা দেখতে গেলে অমলদা অনেক এগিয়ে। এবার একটু অন্য ধরনের, সেটা হচ্ছে আপনি 3 কাঠির দায়িত্বে, কিন্তু আপনার সামনেও তো বেশ নাম, তখনকার দিনে বেশ নাম ছিল, মনোরঞ্জন, সুব্রত ভট্টাচার্য, কাদের পেলে বা কে সামনে থাকলে আপনি একটু নিশ্চিন্ত হলেন, না এবার একটু আমি নিশ্চিন্ত হলাম, কাদের পেলে? যদি অবশ্যই মনোরঞ্জন ভট্টাচার্য, অবশ্যই মনোরঞ্জন ভট্টাচার্য। কেন, যদি গল্প বলেন একটু। মনোরঞ্জন ভট্টাচার্য, মানাদা আমরা 89-এ সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলাম গৌহাটিতে, ফাইনালে কেরলকে টাইব্রেকারে হারালাম, মানাদার টিমে ছিল, মানাদার পিছনে খেলেছি। মানাদা সেফ ফুটবল খেলে,
বাবলুদা একটু ফাইন ফুটবল খেলতে যায়, যে কারণে বাবলুদা অনেক ক্ষেত্রে খুব ডেঞ্জার করেছে, মানে গোলকিপারকে চাপে ফেলে দিয়েছে, প্রচুর চাপে ফেলে দিয়েছে। বক্সের মধ্যে ডচ করতে গেছে, ফাইন ফুটবল খেলতে গেছে, প্রবলেম হয়েছে। কিন্তু বাবলুদা আবার উঠে গিয়ে প্রচুর গোল করেছে, যেটা মনাদার নেই। বাবলুদা অনেক আছে গুটে গিয়ে হেডে, কর্নার বা ফ্রি কিকে হেডে গোল করেছে, এটা অনেক আছে। কিন্তু ডিফেন্ডার হিসেবে যদি বলো তো মনাদা, মনাদা ছাড়া আর মনাদা স্যার আছে, অমিত ভদ্র আছে, তরুণ দে আছে। আচ্ছা, তরুণ দে সেফ ফুটবল খেলে, দারুণ ফুটবল, মানে গোলকিপারের ভরসা এটা। একদম একদম। আমার 91-এ যেটা রেকর্ড হলো, আমার সামনে তরুণ দে, স্বরূপ দাস ছিল, আর পরে মুন্না এলো বাংলাদেশে, রুবি, মুন্না আর আসলাম এসেছিল, পরে মুন্না স্টপারে খেলেছিল। তো তরুণদা রেগুলার খেলেছিল। তরুণদা নো ডাউট দারুণ দারুণ আমার খেলার সময়কার মধ্যে আমি মনাদা, তরুণ দে আর অমিত ভদ্র, টু সাম এক্সটেন্ট অচিন্ত বেলেন, খুব টাফ সেফ ফুটবল খেলত। আর বাঁদিকে অলোক মুখার্জি, ডান দিকটা পাশান আলে আব্দুল মজিদ হলে বেস্ট। একটু মানে শেষের দিকে প্রায় চলে এসেছি আমরা, প্রথম যে আড্ডাটা দিচ্ছি, কারণ এরপরে তো আরো আড্ডা দেবো আমরা। সেটা হচ্ছে দেবাশিস দাকে আমরা কোচ হিসাবেও পেয়েছি, উত্তরপাড়ার মানে খুব প্রিয় মানুষ, উত্তরপাড়াতেই নিজের কোচিং সবটা বেশ গুছিয়ে, এখান থেকেই আমরা জানি যে গোলকিপার উঠছে উত্তরপাড়া থেকে আসছে দেবাশিস দার হাত ধরে। সুব্রত তো একটা নাম তোমার হাত ধরে উঠে এসছে, আরো অনেক নাম আছে, কাদেরকে এগিয়ে রাখবে, কেন এগিয়ে রাখবে, ভবিষ্যতে কি আর কোনো তারকা আসছে? দেখো, এই মুহূর্তে আমি গোলকিপারদের প্র্যাকটিস আমি করাচ্ছি না। আমি 2003-04-এ সন্তোষ ট্রফিতে সুব্রতকে যখন আমি নাইমদা করছিলাম বেঙ্গল টিমে, সুব্রত তখন নেওয়া হবে। সুব্রতকে এত অ্যাক্রোবেটিক ফিগার, এত ফ্লেক্সিবল ফিগার আমি গোলকিপারে খুব কম দেখেছিলাম। এটা সন্দীপ নন্দীর মধ্যে ছিল, তারপরে আর কোনো গোলকিপারকে আমি দেখিনি যেটা সুব্রতর মধ্যে ছিল। এবং সে কারণে আমি ওকে বলেছিলাম যে সুযোগ পেলে আমার কাছে আসিস, তুই প্র্যাকটিস করে। তো 2004-এ পর থেকে সুব্রত আমার কাছে এসছে, যখনই সুযোগ পেয়েছে, সকাল বলো বিকেল বলো, ভীষণ প্র্যাকটিস, মানে ওর কাছে আর কিছু নেই প্র্যাকটিস ছাড়া। আজকে ছেলেটা ওই জায়গায় পৌঁছেছে, অর্জুন পেয়েছে, 12 বছর ইন্ডিয়া খেলেছে, তার একটাই কারণ হচ্ছে ডেডিকেশন টুয়ার্ডস ফুটবল অ্যান্ড প্র্যাকটিস। দিনের পর দিন প্র্যাকটিস করেছে এবং প্রতিটা জিনিস খুঁটিনাটি আমার থেকে জানতে চেয়েছে, আলোচনা করেছে। বাইরে গিয়ে খেলার প্রবলেম হলে ভিডিও কল করেছে, করে আমার সঙ্গে কথা বলেছে, কি প্রবলেম হচ্ছে, কি হয়, স্যার খেলা দেখেছেন, কি মনে হলো, কোনটা ভুল হলো। এই যে ব্যাপারটা, এটা তো সবার মধ্যে দেখতে পাইনি, ওর মধ্যে ছিল বলেও আজকে খেলে 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 এই জায়গায় চলে গেছে। মানে ওই রিভলিউশনটা গোলকিপারদের আইএসএল, এটা সুব্রত থ্রু দিয়ে এসছে। আজকে গোলকিপাররা এত পয়সা পাচ্ছে, শুধুমাত্র সুব্রত এই জায়গাটা তৈরি করে দিয়ে গেছে, সেই জায়গাটা ধরে এখন এসছে, পাওয়া উচিত। তো সেখানে সুব্রত, পরে আমি এখান থেকে গিয়ে বালিতে আবার প্র্যাকটিস করাতাম। ওখানে আবার গুলপ্রীত যখন সাসপেন্ড হলো, গুলপ্রীত সিং সান্ধু ইস্টবেঙ্গলে, ওই উঠে গিয়ে গোল করতে গিয়েছিল, আমার গোল খেয়ে গেল। ও তখন সাসপেন্ড যখন ছিল, 15 দিন আমার এখানে প্র্যাকটিস করেছিল, বালিতে প্র্যাকটিস করতো। আমার বাড়িতে এসে ওপরে ব্রেকফাস্ট করে তারপরে যেত। অমৃতদার আমার কাছে প্র্যাকটিস করেছে। আমি পুনে এফসিতে ছিলাম, বিষ্টু ছিল সেই সময়, ডেরেকও আমায় বলেছিল, ডেরেক প্লেয়াররা করছিল, দেবা টু চালা। আমি ওখানে দিন 15-20 ছিলাম। আমার কাছে সাইন্সা বলে একটা গোলকিপার, অমৃতদার তখন সবে উঠছে, 2011-12, সবাই আমার কাছে প্র্যাকটিস করেছে। তারপরে তো অরিন্দম আসতো, সুভাষিস এই মাঠে আসতো। তারপরে আমি সল্টলেক স্টেডিয়ামে কিছুদিন প্র্যাকটিস করালাম 2014। আমি একটা জিনিস জানতে চাইবো, মানে সুব্রতর সঙ্গে সেই ঘটনাটা যেটা ফুটবল মাঠে একটা ঘটে গেছিল আমরা জানি, তারপরে আমরা শুনে সুব্রত অনেকটা মানে ডিপ্রেস হয়ে গেছে। সেই জায়গাটা বা সেই সময় সুব্রতকে কিভাবে তুমি মানে তুলে আনলে, বা সেই মানে আবার দারুণ ভাবে সুব্রত ব্যাক করলো? দেখো, দুটো ঘটনা ঘটেছিল। নাম্বার 1 হচ্ছে জুনিয়রের কেসটা।
একটা গোলকিপার কভার করার জন্য পুরো বডি নিয়ে যাবেই, কেন ও গোল আটকাবার জন্য। ও তো হাত দিয়ে মারেনি, ঘুচি মারেনি, একদম ধাক্কা লেগেছে। পরে জানা গেছে জুনিয়রের প্রবলেম ছিল, কিন্তু ওই সময়টা তো পুরো ব্লেম ওর উপর এসে একদমই তাই। সাসপেন্ড করলো, ক্লাবও খুব একটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু বাবলুদা করছিল, বাবলুদা পাশে দাঁড়িয়েছিল, পাশে দাঁড়িয়েছিল। তো ন্যাচারালি ওই সময় আমার কাছে প্র্যাকটিস করতো। ওই সময়টা ওই যা হয়, আমি এখানে এলে আলাদা করে প্র্যাকটিস করাতাম, বাইরে বেশি বেরোতে বারণ করতাম। তারপরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে সাসপেন্ড করেছিল, সেই সাসপেনশনও পরে বনমাল ক্লাব থেকে চিঠি দেয়, চিঠি দেওয়াতে উঠে যায়। কিন্তু ওই সময়টা যে মানসিক একটা প্রেশার ছিল, সেটা আসছে ওর মানসিক জোরও প্রচুর। দেখো, আমি মুখে বললাম তুমি একটা প্রবলেমে যাচ্ছ, মুখে বললে কি তোমার প্রবলেম চলে যাবে? যাবে না, তোমাকে ওই জায়গাটা রিয়েলাইজ করে বার করতে হবে। সেটা ওর পুরো ক্রেডিটটাই ওর, আমরা তো জাস্ট গাইড করেছি। ফুল ক্রেডিট গোস টু সুব্রত পাল। কিভাবে নিজেকে বাউন্স ব্যাক করলো, ওই মাঝে মাঝে ওকে নিয়ে আমার এক শালির বাড়ি আছে হলদিয়াতে, আচ্ছা, ওখানে চলে যেতাম, ওইখানে মাঠে প্র্যাকটিস হতো, ওখানে থাকতাম, করে 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 তারপরে প্র্যাকটিস 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 ফুটবলের মধ্যে থাকতে 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 আবার ফুটবলে ঢুকলো। তারপরে তো আবার একটা ধাক্কা খেলো, ইসমাইলের কাছে 4 গোল খেলো বদমান, 4-0। অমলদা বললো ঘুষ নিয়েছে, ব্রাইব দিয়েছে, সে তো রাস্তায় বেরোতে পারে না। একদিন ডানলপে আমি বাইকে ওর সঙ্গে দেখা হয়েছে, কথা বলছি, পাশ থেকে এই ঘুষ নিয়েছে রে গোলকার, ঘুষ নিয়েছে, মানে বাইরে বেরোলে তখন বলছে ঘুষ নিয়েছে। আবার ওকে সরিয়ে দিলাম, বেরোতে বারণ করলাম। আমার বাড়িতে চলে আয়, এখানে মাঝে মাঝে থাক, আবার নিয়ে সেই হলদিয়া চলে গেলাম, বাইরে চলে গেলাম, এদিক ওদিক করে 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 তারপরে আস্তে আস্তে আবার ওই জায়গাটা পুরো ক্রেডিট সুব্রত। সুব্রত পাল পরিবারের সঙ্গে কিভাবে জড়িয়ে গেল, এই গল্পটা একটু যদি বলো। জড়িয়ে গেল এই জড়িয়ে গেলটার মধ্যে আমি ওর বাড়িতে যেতাম, যখন ওদের পুরনো বাড়িতে ছিল, আমায় বলেছিল যেতে, আমরা গিয়েছিলাম, আমার ফ্যামিলি শুদ্ধ গিয়েছিল। তারপরে দেখেছিলাম, সেইখান থেকে আস্তে আস্তে ও স্টেপ বাই স্টেপ একটা বাড়ি, তারপরে আর একটা বাড়ি, তারপরে ওখান থেকে কসবাই, ফাইনালি একটা বাড়ি। ছেলেটা অনেস্ট ছেলে, কোনো সন্দেহ নেই, অনেস্ট ছেলে, ভীষণ অনেস্ট ছেলে। প্রতিটা স্টেপ দারুণভাবেও কভার করেছে। আমার বাড়িতেও আসতো, এখানে আমার বাড়িতে অরিন্দম, আমার বাবা মারা যাওয়ার পর অরিন্দম এসে এখানে, মানে যেদিন মারা গেছে সেদিন সারা দিন অরিন্দম আমার সঙ্গে, আমার গাড়ি নিয়ে সারাক্ষণ ঘুরছে, এসে বাড়িতে শুচ্ছে এখানে। মা ঘরে শুয়ে আছে, অরিন্দম তলায় শুয়ে আছে মাটিতে। আবার বলছে ও তো হবিষ্যি খায়, তো তখন ও বলতো আমি ভবিষ্যি খাবো, ভবিষ্যি বলতে পারতো না, বলতো আমি ভবিষ্যি খাবো। সারাক্ষণ অরিন্দম আর সুব্রত সারাক্ষণ। তারপর তো সুভাষিস, ওরা বাকিরাও সবাই এসছে। তো সুব্রত জড়িয়ে বলতে, তারপরে ওই আসা যাওয়া করতে করতে। না, তুমি ভালোবেসে ফেলেছিলে সুব্রতকে বড্ড বেশি? আমি, তুমি চেয়েছিলে জামাই হিসেবে? না, আমি এইভাবে কোনোদিন দেখিনি। আমি এই চিন্তাই করিনি, এইটা একটু জানতে, এই চিন্তাই করিনি। আমি চিন্তা করেছি সুব্রতকে ভালোবাসতাম অ্যাজ এ ম্যান, অ্যাজ এ প্লেয়ার। আচ্ছা, ওর নিষ্ঠা থেকে আমি ওকে ভালো লাগতো। আমি ওকে কেন প্র্যাকটিস করাতাম এত, আমার ভালো লাগতো যে ওর প্র্যাকটিস করার এত ইচ্ছে। আমি একটা ছেলেকে পেয়েছি যাকে যে নিতে পারছে, এই যে ভালোবাসতাম। আমি এইসব চিন্তা কোনোদিন করিনি। আচ্ছা, কেন দেখো, এই চিন্তাগুলো কেন আসবে? এই চিন্তাগুলো আসার কথাই নয়। একদম। আমি এটা কেন চিন্তা করবো? আমার মেয়ে আমার মেয়ের মতো, সে তার একটা আলাদা লাইফ আছে, সুব্রত তার স্পোর্টস জীবন একটা লাইফ। কোনো কারণে কোনো কারণে মনের মিল হয়েছে, ভালো লেগেছে, হয়ে গেছে, পরে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। একদম একদম। আর এটা অ্যাকসেপ্ট না করে তো নেই। দেখো, যে কেউ যদি নিজেরা নিজেদের পছন্দ করে, সেখানে আমরা কি বলবো? আমাদের কিছু বলা উচিত না, কারণ আমরা তো সারা জীবন থাকবো না, থাকবে ওরা দুজন থাকবে, ঠিক না? এটাই। আর উপরওয়ালা এটাই লিখে দিয়ে জানবে, গড এটাই লিখে দিয়েছেন, যার যেটা সেটা লেখা হয়ে গেছে, সেটাই হবে এবং সেটাই ঘটছে। আর আমি এখন মনে করি যা যা ঘটছে সেগুলো উপরওয়ালা লিখে দিয়েছেন বলে ঘটছে। একদম। দেবাশিস দার সঙ্গে আড্ডা আমাদের শেষ হবে না, কেননা দেবাশিস দার কাছে প্রচুর প্রচুর গল্প রয়েছে। আমরা ফিরে আসবো দেবাশিস দার সঙ্গে অন্য আর একটা আড্ডায়। তবে আজকে এ পর্যন্ত থাক।
আমরা আবার ফিরছি। আপনারা খেলবাস দেখুন, সাবস্ক্রিপশন করুন, আর অবশ্যই লাইক বাটনটা একটু ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আমরা আরো সুন্দর সুন্দর আড্ডা, আরো মানে আমাদের যে গর্ব তাদেরকে নিয়ে আসতে পারবো আপনাদের সামনে। আজকের জন্য নমস্কার।